টপিকটা হচ্ছে একটা চ্যাপ্টার থাকবে, সেই চ্যাপ্টারটা তোমরা চ্যাপ্টারটা আমি বলে দিব যে এই বুকের এই চ্যাপ্টারটা তোমরা পড়ে আসতে হবে। তখন আমি ওই চ্যাপ্টারটা থেকে আমি হুট করে প্রশ্ন করতে পারি যে কাউকে, যে এটা আমাকে আনসার দাও। বুঝতে পেরেছো সবাই? ওকে স্যার। আমি যে কাউকে প্রশ্ন করতে পারি, আমি একটা ডেট দিয়ে দিব, ইনশাল্লাহ সামনের সপ্তাহে আমরা চেষ্টা করব এই এক্সামটা নিয়ে নেওয়ার। তাহলে আমাদের 3টা কুইজের মধ্যে 2টা শেষ, একটা অ্যাসাইনমেন্ট আর একটা কুইজ, এরকম একটা কুইজ শেষ। আর পরেরটা কি অ্যাসাইনমেন্ট হবে নাকি আরেকটা কুইজ হবে সেটা আমরা পরে জানবো। এখন আমাকে বলো, আমরা গত ক্লাসে আমরা কি জেনেছিলাম, যদি কারো স্যার মনে থাকে। স্পঞ্জ নিয়ে। আচ্ছা, স্পঞ্জ নিয়ে। তো স্পঞ্জ নিয়ে যদি কারো কিছু মনে থাকে তাহলে আমাকে একটু বলো স্পঞ্জ বিষয়টা নিয়ে। স্যার স্পঞ্জ সাইজ আর বডি ফর্মের দিক থেকে 3 ধরনের, অ্যাসকনয়েড, সাইকোনয়েড আর লিউকোনয়েড। হুম। তারপর স্যার পরিপেরা পর্বের প্রাণী সেসাইল হুম হচ্ছে হুম আহ, অপ্রতিসম, আর এটা দেহে পোর থাকে বিভিন্ন, যেটা ওস্টিয়া নামে পরিচিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর তারপর হচ্ছে যে অস্কুলাম থাকে এর দেহে, 4 ধরনের কোষ থাকে, পিনাকোসাইট। অস্কুরামটা কি এটা বলতে হবে তো। স্যার দেহের মানে মাঝ বরাবর নলাকার হচ্ছে পথ, যেটা দিয়ে পানি নির্গত হয়। হ্যাঁ। হুম। আর হচ্ছে কোষ থাকে 4 ধরনের, পিনাকোসাইট, তারপরে হচ্ছে কোয়ানোসাইট। আর আচ্ছা, সমস্যা নেই। তার মানে আমরা বুঝতে পারছি যে আমাদের কয়েকজনে এখন আনসার দিয়েছে, তারা মোটামুটি ভালো আনসার দিয়েছে। আমি যদি এখন প্রশ্ন করি নাইমকে, নাইম স্পঞ্জ সম্পর্কে আরো কিছু বলতে পারলে বলো। জি স্যার, ওই যে পন্স অনেকগুলো। হ্যালো স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলো। পন্স পরের পানি হুম। আর আর এটা অনেকগুলো একসাথে একসাথে থাকে, তারপর একটা মানে পাথরের সাথে লেগে এটা পাথর একটা গঠন করতে পারে, এবং সমুদ্রে অনেক আহ, বড় আকৃতির কিছু হয় এটা। আচ্ছা, ঠিক আছে। আমি যদি আরিফা সুলতানাকে প্রশ্ন করি স্পঞ্জ সম্পর্কে আরো কিছু কথা বলার জন্য। আরিফা সুলতানা। জি স্যার। বলো। স্যার রুকসানা 2 ধরনের কোষের কথা বলছে, পিনাকোসাইট আর কোয়ানোসাইট। তো ওইখানে আরো 2টা কোষ, সেটা হচ্ছে আর্কিওসাইট কোষ থাকে, যেটা হচ্ছে অ্যামিবার মতো, যেটা হুম হচ্ছে বিভিন্ন জায়গায় মুভিং করে। তারপরে হচ্ছে সেই সাথে খাবার আর অক্সিজেনটাও মানে পরিবহন করে। আর তারপরে ওদের দেহে বিভিন্ন ধরনের স্পিকিউল থাকে, সেটা হচ্ছে গঠনে সাহায্য করে। তারপরে হচ্ছে স্পঞ্জিন হচ্ছে স্পিকিউলের গাঠনিক উপাদান। আর হচ্ছে তারপর স্যার অ্যাসকয়েড যেটা থাকে সেটা হচ্ছে সবচেয়ে ছোট সিম্পল গঠনেদের। আর তারপরে সাইকোনয়েড যেটা, সেটা হচ্ছে ফোল্ডিং করা থাকে। আর লিকুইড হচ্ছে সবচেয়ে কমপ্লেক্স গঠন। এটার মানে বেশি, মানে এটার ফোল্ডিংটা বেশি থাকে। এটা কলার সেলগুলো কিছুটা পকেটের মতো থাকে। স্যার আর মনে নেই। আচ্ছা, সমস্যা নেই, অনেকগুলো বলছো, তোমাকে অনেক ধন্যবাদ। আমি দেখি আওয়াল। আওয়াল কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, আওয়াল। আওয়াল কি শোনা যাচ্ছে? আমরা আওয়ালের কথা শুনতে পাচ্ছি না। শান্ত আছো? শান্ত? শান্ত, জি স্যার, আছি। কি অবস্থা তোমার? তুমি কেমন আছো?
আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, আছি ভালো। তোমার তো কথা টথা কিচ্ছু শোনা যায় না, কেন বলো তো? স্যার আসলে হ্যাঁ, বলো। কি, বাসায় থাকি তো স্যার, দেখা যায় যে আপনার আনমিউট করলে অনেক রকম শব্দ হয়, আশেপাশে ছোট ছেলে পেলে থাকে, চিল্লাচিল্লি করে। এই জন্য স্যার ম্যাক্সিমাম টাইম মিউটই করা থাকে। আচ্ছা, তুমি কি আগের মতো এখনো দুষ্ট রয়ে গেছো নাকি ভদ্র হইছো? স্যার আমি তো দুষ্টু ছিলাম না স্যার, আমি তো ভদ্রই। আচ্ছা, খুব সুন্দর করে ভালো কথা সত্য কথা বলছো। আচ্ছা ঠিক আছে, এখন বলো যে স্পঞ্জ নিয়ে যে ক্লাস নিয়েছিলাম সে ক্লাসে তুমি ছিলা? স্যার ওই ক্লাসটাতে আমি ছিলাম না স্যার। আচ্ছা, কয়টা ক্লাস করেছো তুমি আমার? স্যার আমি ক্লাস বেশ কয়েকটা করেছি স্যার, কিন্তু আসলে এখানে মাঝে মধ্যে নেটের একটু প্রবলেম হয় তো, একটু গ্রাম সাইডে, এই জন্য স্যার দেখা যায় মাঝে মধ্যে থাকি, মাঝে মধ্যে রেসপন্স করতে পারি না। আচ্ছা, কোথায় তোমার বাড়ি কোথায়? স্যার আমার বাসা পাবনাতে, আমি এখন কুমিল্লাতে আছি স্যার। আচ্ছা, বুঝতে পেরেছি। তো ঠিক আছে, সমস্যা নেই, নিয়মিত ক্লাস করবা আর হচ্ছে আহ এটাকে কি বলে, মানে রেসপন্স করার চেষ্টা করবা ক্লাসে, ঠিক আছে? তাহলে না হলে তো আমি ভুলে যাই যে তুমি এই ক্লাসে আছো, ঠিক আছে? জি স্যার, ইনশাল্লাহ এরপর থেকে চেষ্টা করব স্যার। আর আর পড়ালেখা ঠিক মতো করো শান্ত। আমি চাই যে সবাই আমার কোর্সে প্লাস পাক, ঠিক আছে? জি আমি স্যার কাউকে ইনশাল্লাহ। মানে কেউ ভালো রেজাল্ট করবে, কেউ ভালো স্টুডেন্ট, কেউ খারাপ স্টুডেন্ট এইভাবে চিন্তা করতে চাই না, ঠিক আছে? জি বুঝতে স্যার পেরেছো? ইনশাল্লাহ চেষ্টা করব স্যার। হ্যাঁ, আর তোমরা সবাই ভালো স্টুডেন্ট, তোমরা সবাই ভালো রেজাল্ট করে আসছো, সবাই এখানে মেট্রিক ইন্টারে ভালো রেজাল্ট করে আসছে আমি জানি। কিন্তু অনার্সে এসে দেখা যায় যে অনেক সময় সবকিছু রঙিন রঙিন মনে হয়, অনেক কিছু মনে হয় যে খুবই কালারফুল, যে হঠাৎ করে আমি মনে হয় যেন অনেক ফ্রিডম পেয়ে গেছি, অনেক কিছু আমার হাতের নাগালে আছে। তো এই কারণে যেটা হয়, সহজেই আমরা আমাদের যেই লক্ষ্যটা থাকে, আমাদের যেভাবে আমরা পড়ালেখা করতাম আগে, সেই ধরনের সেই অবস্থা থেকে আমরা অনেক বেশি দূরে সরে যাই। অনেক সময় এমন হয় এত বেশি দূরে সরে যাই যে আর পুনরায় আগের অবস্থায় ফিরে আসা পসিবল হয় না, অনেক কষ্টের হয়ে যায়। তো এই ধরনের সিচুয়েশন যাতে তোমাদের মধ্যে না হয় তোমার চেষ্টা করবা সবসময়, বুঝতে পেরেছো? আমি সবাইকেই বলছি। শান্ত, বুঝতে পেরেছো? জি স্যার, জি স্যার বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে আমি আমার ক্লাসটা শুরু করি। আমার স্ক্রিপ্টটা দেখা যাচ্ছে, তাই তাই না? জি স্যার। জি স্যার। গত ক্লাসে আমরা ছিলাম হচ্ছে পরিফেরা পর্বের ক্ষেত্রে। তো পরিফেরা স্যার পর্বে একটা আমরা প্রশ্ন হ্যাঁ, স্যার। হ্যাঁ, নাইন। স্যার স্যার পন্সের ওই যে কিভাবে কি ব্যবহার করতে পারি এটা সম্বন্ধে আমার কাছে জানা হয়, এটা কি কাজে ব্যবহার করি? স্পঞ্জ মেইনলি হচ্ছে আমরা তোমার ওই মানে এটাকে কি বলে, এটাকে আমরা কসমেটিক্স এর একটা পণ্য হিসেবে ব্যবহার করতে পারি স্পঞ্জের ক্ষেত্রে, বুঝতে পেরেছো? যেটা যে এই পণ্যটা, যেমন আমরা স্পঞ্জের জুতো ইউজ করি, অনেক সময় বলা যায় স্পঞ্জের জুতো। তো সেটা সত্যিকার অর্থে স্পঞ্জের জুতো না হলেও একটা সময় স্পঞ্জের জুতো পাওয়া যেত। ওটা এখন স্পঞ্জ অপ্রতুল হওয়ার কারণে আমরা স্পঞ্জের জুতো বা স্পঞ্জের প্রোডাক্ট গুলো এখন আর পাই না, কারণ অপ্রতুল বলতে স্পঞ্জ জিনিসটা এখন কমে গেছে। এটা চাহিদা যখন বেড়ে যায় তখন অনেক বেশি হারভেস্ট হওয়ার ফলে এটা কমে যায়, কিন্তু এখন জিনিসটা, এখন আমরা সিনথেটিক ভাবে স্পঞ্জ ইউজ করি। যেমন আমরা অনেক সময় দেখা যায় যে স্পঞ্জের যে ডিশ ওয়াশ বা যেটা ডিশ ওয়াশ থাকে, ডিশ ওয়াশার থাকে, সেই ডিশ ওয়াশারটা বলা হয় স্পঞ্জের, কিন্তু এটা স্পঞ্জ না, সিনথেটিক। তো
তো একটা সময় সত্যিকার অর্থে স্পঞ্জ দিয়ে আমরা ডিশ ওয়াশার ইউজ করতো, বুঝতে পারছো? এরকম আরো অনেক ব্যবহার আছে, বুঝছো নাই? জি স্যার। যে স্যার কাঁকড়ার হ্যাবিটেট হিসেবে ব্যবহার হয়। ওগুলো হচ্ছে ইকোলজিক্যাল ইয়ে, আমি মানে বলতে ইম্পর্টেন্ট। চাই, ইকোলজিক্যাল ইম্পর্টেন্সটা এটা। আর আমি বলতে চেয়েছি হিউম্যানরা কি কারণে, কি ধরনের কিভাবে ইউজ করে। তো আজকে পরিফেরা পর্বের আমরা স্পঞ্জ দেখেছিলাম, আজকে হচ্ছে নিডারিয়ান্স। নিডারিয়ান্স এনিমালস গুলোকে এক কথায় বলা হয় অ্যানিমালস উইথ স্টিঙ্গিং সেলস। স্টিঙ্গিং সেলস মানে কি? হ্যালো? ফুটিয়ে দেয় স্যার হুলের মতো কাটা। হ্যাঁ ঠিক, যেমন এখানে বলা হচ্ছে জেলিফিশ বিলং টু আ group of animals that also includes hydroids, corals and sea animals. জেলিফিশ, তারপর হাইড্রা, তারপর কোরাল এবং সি অ্যানিমালস, এই ধরনের যে প্রাণীগুলো আছে এগুলো সবই হচ্ছে তোমার নিডারিয়ান্স পর্বের মধ্যে পড়ে। এবং এই নিডারিয়া বলা হয় কি কারণে? নিডারিয়া বলা হয় কারণ হচ্ছে ওদের একটা স্টিঙ্গিং সেলস থাকে এক ধরনের, যেটাকে বলা হয় নিডোসাইট। তারা সবাই এই নিডোসাইটটা সবার মধ্যেই দেখা যায় এবং এই জন্যই ওদেরকে নিডারিয়ান্স বলা হয়। বুঝতে পেরেছো? আমরা সবাই বুঝতে পেরেছি? জি স্যার। জি স্যার। ওকে। তারপর বলা হচ্ছে এই সেলটা শুধুমাত্র তোমার প্রেকে বা শিকারকে ধরার জন্য না, তাদের প্রোটেকশনের জন্য ব্যবহার করা হয়। এবার আসি এর অর্গানাইজেশনটা নিয়ে। আচ্ছা, এখানে আমি একটা কথা বলে রাখি। আচ্ছা, অনেকের প্রশ্ন জাগতে পারে, স্যার আজকের ক্লাসটা শিডিউল অনুযায়ী 10টায় ছিল, 9টায় কেন শুরু করা হলো? সেটা 9টায় শুরু করা হয়েছে কারণ হচ্ছে আমি চাচ্ছি যে তোমাদের এই সাবজেক্টটাকে শেষ করে দিতে দ্রুত। তো এই জন্য আমি একটু বাড়তি ক্লাস নিতে চাচ্ছিলাম, তো সেই হিসেবে আমি একটা 1 ঘন্টা আগে তোমাদের ক্লাস শুরু করেছি। বুঝতে পেরেছো? জি জি স্যার। স্যার। ওকে, ঠিক আছে। তো অর্গানাইজেশন অফ দ্য নিডারিয়ান বডি, নিডারিয়ান বডিটা আসলে কিভাবে অর্গানাইজ করা হয়? নিডারিয়ান্স হ্যাভ বডিজ দ্যাট এক্সিবিট রেডিয়াল সিমেট্রি। রেডিয়াল সিমেট্রি বলতে আমরা নিচে একটা ফিগার দেখতে পাচ্ছি। রেডিয়াল সিমেট্রি মানে হচ্ছে তোমার সমতলকে, একটা তোমার টু ডাইমেনশনাল সমতলকে যদি এর উপর দেয়া হয় তা বিভিন্ন ভাবে এটাকে ভাগ করা যাবে। এরকম যতগুলো ভাগে ভাগ করা যায় সার্কেল আকারে, তো এরকম সার্কেল আকারে ভাগ করা গেলে এই ধরনের সিমেট্রিকে বলা হয় রেডিয়াল সিমেট্রি। যদি এটাকে সহজ ভাবে বলি সেটা হচ্ছে মানে আমি, যেমন আমরা মানুষ, আমরা হচ্ছে বায়োলেটারাল সিমেট্রিক্যাল, বায়োলেটারালি সিমেট্রিক্যাল, তো আমাদের হচ্ছে এক ভাগেই ভাগ করা যাবে। বুঝতে পেরেছো সবাই? কিন্তু এটার ক্ষেত্রে তুমি প্লেটটাকে বিভিন্ন ভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তুমি প্লেটটাকে বসাতে পারবা, যেটা এখানে দেখা যাচ্ছে। এবং প্রতিবার যখন বসাবা তখন দুই পাশে সম অবস্থায় থাকবে। আমার কথা ক্লিয়ার? জি স্যার। জি সবাই স্যার। বুঝতে সবাই বুঝতে পেরেছি? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তারপর বলা হচ্ছে নিডারিয়ান্স often exhibit two different body plans in their life cycles. এই যে এখানে দুইটা বডি পার্ট আছে, একটা হচ্ছে পলিফর্ম, একটা হচ্ছে মেডুসা ফর্ম। এই মেডুসা ফর্মটা হচ্ছে ফ্রি লিভিং, আর পলিফর্মটা হচ্ছে এই যে এদের এই জায়গাটা অ্যাটাচ থাকে কোন একটা রকি এনভায়রনমেন্টে অথবা কোন একটা হার্ড সাবস্ট্রেটে এই অ্যাটাচ থাকে, এটাকে বলা হয় পলিফর্ম। আর এটা হচ্ছে মেডুসা ফর্ম। মেডুসা ফর্মটা হচ্ছে তোমার ফ্রি লিভিং। এবং আমরা যে ফিশ দেখি, জেলিফিশ দেখি, আমরা জেলিফিশটা যে ফ্রি লিভিং হিসেবে তারা বিচরণ করে, তো সেটাকে আমরা মেডুসা ফর্মটাই দেখি আমরা। ঠিক আছে? তো এখানে তাহলে এই যে এই দুইটা ফর্মের মধ্যে তাদের গঠনের বেশ কিছু বিষয় আছে, সেটা নিচে লেখা আছে, আমরা সেটা যদি পড়ে ফেলি। দ্য পলিপ ইজ জেনারেলি আ ব্যান্থিক ফর্ম, যেটা আমরা বলেছি, characterized by a cylindrical body that has an opening at one end
and the mouth on and এবং এই তার একটা ওপেনিং থাকে একটা এন্ড যেটাকে মাউথ বলা হয়, which is usually surrounded by a ring of tentacles. এই যে এগুলোকে বলা হয় একটা টেন্টিকলস এবং এটা হচ্ছে মাউথ। তারপর সেম এখানেও এই যে মাউথ আর এটা হচ্ছে টেন্টিকলস। তারপর ওই যে বললাম যে হ্যাঁ স্যার এটা কি এদের পূর্ণবয়স্ক যখন হয় এরা তখন দেখা যায় পলিপ আর মেডুসা দশাটা, নাকি ভ্রূণ অবস্থায় দেখা যায়? কিছু কিছু অর্গানিজম আছে ইনগ্রেডিয়েন্টস এর ক্ষেত্রে যাদের যে এই দুটোর মধ্যে যে কোনো একটা শুধু দেখা যায় পুরো লাইফে। তার মধ্যে একটা হচ্ছে সি অ্যানিমালস এবং এটা কি বলে সি অ্যানিমালস আর কোরালস, এদের ক্ষেত্রে শুধুমাত্র পলিপ ফর্মটা দেখা যায়। আর আরেকটা হচ্ছে জেলিফিশের ক্ষেত্রে দুটো ফর্মই দেখা যায়, পলিপ ফর্মও থাকে মেডুসা ফর্মও থাকে। সাধারণত মেডুসা ফর্মের ক্ষেত্রে ওরা হচ্ছে তোমার প্রজননের জন্য মেডুসা ফর্মে ওরা প্রজনন করে থাকে। বুঝতে পেরেছো? জি স্যার। কিন্তু অনেক সময় দেখা যায় যে তোমার হচ্ছে মেডুসার ক্ষেত্রে তোমার দেখা যায় মেল ফিমেল দুটো ইয়ে হয়, ইন্ডিভিজুয়াল তৈরি হয়। তো মেল থেকে তোমার স্পার্ম আর ফিমেল থেকে ওভাম রিলিজ করে, তো ওটা থেকে ডিম হয়, ডিম থেকে তখন যেটা প্রথম স্টেজ থাকে সেটাতে পলিপ স্টেজ হিসেবে থাকে। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা ঠিক আছে। তারপর কি বললাম, এই যে both polyp and medusa have an outer layer of cells. আচ্ছা এর আগেটাতে বলিনি মনে হয়। Many nidarians exhibit both body plans during their life cycles, although some such as corals and sea anemones exist only in the polyp stages. যেটা আমি কথাটা বললাম যে কোরাল এবং সি অ্যানিমলস যে গ্রুপ দুটো আছে এরা হচ্ছে শুধুমাত্র পলিপ স্টেজটাই ওদের পুরো লাইফে দেখা যায়, কিন্তু অন্যান্য গুলোর ক্ষেত্রে পলিপ এবং মেডুসার দুই স্টেজটা দেখা যায়। Both polyp and medusa have an outer layer of cells called epidermis. এই যে পুরোটাই হচ্ছে এপিডার্মিস। এই আউটার সবচেয়ে বাহিরের যে লেয়ারটা থাকে সেলের সেটা হচ্ছে এপিডার্মিস বলা হয়ে থাকে। তারপর বলা হচ্ছে inside the body there is a cavity, বলা হয় গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, এবং এই গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি যে সেলগুলো দিয়ে আবৃত থাকে সেই সেলগুলোকে বলা হয় গ্যাস্ট্রোডার্মিস। খুব সহজ, কিন্তু সবার ফার্স্টে আমরা দেখলাম যে বাহিরের লেয়ারটা বলা হয় এপিডার্মিস, এরপরে এই যে এইটা হচ্ছে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি, মানে এখানে একটা ক্যাভিটি থাকে, এটা হচ্ছে ফাঁপা একটা জায়গা। তো এখানে যখন যে এটা এই যে এই লেয়ারটা খালি লেয়ারটা যে সেল দিয়ে আবৃত থাকে ওগুলোকে বলা হয় গ্যাস্ট্রোডার্মিস, এবং গ্যাস্ট্রোডার্মিস এবং এন্ডোডার্মিস এর মাঝে একটা জেলি টাইপ একটা লেয়ার থাকে, এই লেয়ারটাকে বলা হয় ম্যাসোগ্লিয়া। এটা হচ্ছে এপিডার্মিস, এটা হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস, এর মাঝে দেখো আরেকটা লেয়ার আছে, এটাকে বলা হয় ম্যাসোগ্লিয়া। ওই ম্যাসোগ্লিয়াটাই মেইনলি হচ্ছে জেলি লাইক, জেলি মানে হচ্ছে আমরা যে খাবার জেলি খাই সেরকম জেলির মতো দেখতে। তো এই জন্যই আমরা জেলিফিশটাকে আমরা জেলিফিশ হিসেবেই বলি। বুঝতে পারছো আমার কথা সবাই? সবাই ক্লিয়ার? জি স্যার। স্যার মেসোগ্লিয়াটা কি? স্যার মেসোগ্লিয়া কি জেলিফিশে বেশি থাকবে জন্য কি জেলিফিশ বলি স্যার? হ্যাঁ, এটা তুমি একটু খেয়াল করো, যদি এটাকে আমি জেলিফিশ ধরি তো এখানে দেখো ম্যাসোগ্লিয়াটা কিন্তু বেশি আছে। আর এখানে দেখো এটা হচ্ছে যদি ধরি কোরাল বা হাইড্রা ধরি, তো দেখো এখানে খুব থিন লেয়ার ম্যাসোগ্লিয়ার। খেয়াল করেছো কিনা তুমি? জি স্যার। হ্যাঁ, কিন্তু দেখো এখানে কিন্তু এটাও ম্যাসোগ্লিয়া। তারপরে এই যে এই কালার দিয়ে বুঝো, দেখো এটাও ম্যাসোগ্লিয়া, একই কালার, এটাও জি ম্যাসোগ্লিয়া। স্যার। তো ম্যাসোগ্লিয়া তোমার ওখানে জেলি ফিশটাতে ম্যাসোগ্লিয়া তোমার থাকে বিধায় ওটাকে আমরা জেলির মতো বেশি দেখতে বোঝা যায়। তো কিন্তু জেলি ফিশ কিন্তু আবার ফিশ না, কিন্তু এটাকে আমরা নাম হিসেবে বলে থাকি। জেলিফিশ কি ফিশ? নো স্যার। হ্যাঁ, কেন না? যদি আমি তোমাদেরকে প্রশ্ন করি সবাইকে যে জেলিফিশ ফিশ না কেন? স্যার ফিশের ডেফিনেশন অনুযায়ী তো ফিশের ফিন
থাকা লাগবে, পয়কিলোথার্মিক হতে হবে, রেসপিরেশন গিলের মাধ্যমে করতে হবে। তো এগুলো তো জেলিফিশের মধ্যে দেখা যায় না। হ্যাঁ, সেটা ঠিক আছে, কিন্তু আমি যদি বলি যে একটা পয়েন্টে বলো জেলিফিশ ফিশ না কেন। এক্স্যাক্টলি, এটা সবার ফার্স্টে প্রায়োরিটির বেসিসে তুমি কথা বলতে হবে, ঠিক আছে রুকসানা? তুমি মানে জি অন্য স্যার। অনেকগুলো ডেফিনিশন আছে, কিন্তু প্রায়োরিটি, তোমার প্রথম প্রায়োরিটি হচ্ছে এটা ভার্টিব্রেট না। ফিশ হতে হলে ভার্টিব্রেট পর্বে হতে হবে, কিন্তু জেলিফিশ ভার্টিব্রেট না, এটা নিডারিয়া। তো জেলিফিশটা ফিশ না, আমি সবার ফার্স্টে ভার্টিব্রেট এবং মানে তুমি অ্যানিমালটাকে ভাগ করে ফেলতে হবে সবার ফার্স্টে, ঠিক আছে? ওকে স্যার। হুম, আচ্ছা তাহলে এখন আমি যাচ্ছি মেসোগ্লিয়াতে গেলাম, এরপরে মোস্ট অফ দ্য অ্যানিমালস বডি ইজ জেলি লাইক মেসোগ্লিয়া হুইচ অ্যাকাউন্টস ফর দ্য কমন নেম জেলিফিশ, যেটা আমরা কথাটা বলে ফেলছি। এরপরে আসি, এদের যে বলা হচ্ছে এদের যে স্পেশাল একটা সেল অর্গান থাকে সেটা হচ্ছে স্টিংগিং সেলস, যেটাকে আমরা যেটার কারণেই নিডারিয়া নাম হচ্ছে। তো সেটার সম্পর্কে কিছু না জানলেই নয়। স্টিংগিং সেলস এর ক্ষেত্রে বলা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফিচার্স অফ নিডারিয়ান্স ইন দেয়ার স্টিংগিং সেলস ইজ দ্য স্টিংগিং সেল, যেটাকে নিডোসাইটস বলা হয়। স্টিংগিং সেলস কন্টেইন আ স্টিংগিং অর্গানেল কল্ড নিডা। স্টিংগিং সেলসটার মধ্যে একটা স্টিংগিং অর্গানেলস থাকে, যেটা স্টিংগিং মানে হচ্ছে কি, স্টিংগিং কথাটার অর্থ কি? স্যার হুল স্যার ফোটার। উদ্দীপক, মানে যেটা হচ্ছে যে স্যার যন্ত্রণাদায়ক। স্টিংগিং কথাটার মানে হচ্ছে আহ আমরা সুই স্যার আছে না, কোনো সুই। কিছুর সংস্পর্শে আসলে মানে তৎক্ষণাৎ সেটা হচ্ছে যে রেসপন্স করবে, উদ্দীপক হিসেবে, স্টিমুলি হিসেবে কাজ করবে। হম হম, তা তো অবশ্যই। এখন স্টিংগিংটার মানে কি, সুই আছে না, সুই দিয়ে আমরা যখন সুইটা কোনো ঢুকে পড়ে আমাদের জি শরীরে, স্যার। তো সুইটাও একটা স্টিংগিং একটা ইয়ে হতে পারে, এটাকে কি বলে? স্যার স্টিংগিং এর অর্থ দেখলাম স্যার, যে যন্ত্রণাদায়ক এরকম আসছে। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই। আমি বলছি যে মানে তোমার যেটা খোঁচা দিচ্ছে, যেমন তুমি কাটা কাটা বিঁধে যায় না, এই বিঁধে যাওয়াটা। জি স্যার। স্যার সূত্র বলে কি ওটাকে? কথা, বাংলা অনেকগুলো অর্থ হতে পারে। তো এটাকে আমরা সাধারণত এই যে স্টিংগিং অর্গানটাকে সাধারণত নিডা বলা হয়ে থাকে, এবং এটার হচ্ছে তোমার 2 ডজনেরও উপরে নিডোসাইটস দেখা যায়। মানে নিডোসাইট যে সেল গুলো আছে এটা 2 ডজনের উপরে, মানে তোমার 24টার উপরে এটার রকম ফেট দেখা যায়। কিন্তু এর মধ্যে সবচেয়ে কমন যে রকম ফেটটা আমরা নাম শুনি সেটা হচ্ছে নেমাটোসিস্ট। আমরা আমাদের ইন্টারের বইয়ে নেমাটোসিস্ট সম্পর্কে একটু জেনেছিলাম, তোমাদের মনে আছে কিনা? জি স্যার। জি স্যার। হ্যাঁ, স্টিংগিং সেলস আমরা ইন্টারের বই যে জিনিসটা জানিনি সেটা হচ্ছে নেমাটোসিস্ট বাদেও আরো বিভিন্ন রকমের সেল আছে। তো এখানে বলা হচ্ছে 2 ডজনের উপরে এদের তাদের নিউরোসাইটস থাকে। তার মধ্যে একটা কমন টাইপের একটা হচ্ছে যেটাকে বলা হয় স্পিয়ারিং টাইপ। স্পিয়ারিং টাইপ মানে কি, স্পিয়ার কি? স্পিয়ার কি? স্যার বর্ষা। ইয়েস, এক্স্যাক্টলি, স্পিয়ার হচ্ছে বর্ষা, কুচ। আমরা যে মাছ ধরি, কুচ চিনো? জি স্যার। জি স্যার। হ্যাঁ, ওই কুচ টাইপের যে সেলটা আছে সেই সেলটাকে বলা হয় নেমাটোসিস্ট, ঠিক আছে? এবং এটা তোমার একটা ক্যাপসুলের মতো একটা জায়গায় সে থাকে, যে ক্যাপসুলটার একটা ঢাকনা থাকে। ঢাকনাটা খোলার পরে নেমাটোসিস্টটা রিলিজ হয়, এবং এই ঢাকনাটা খুলে একটা ট্রিগার হিসেবে কাজ করে, যেটাকে বলা হয় নিডোসিল। এই যে নিডোসিল হচ্ছে ট্রিগার হিসেবে কাজ করে, যখন কোনো প্রে, শিকার বা কোনো অন্য কোনো অবজেক্টের কাছাকাছি সে আসবে, তখন ওই ট্রিগারটা, নিডোসিলটা আছে না, ট্রিগারটা তোমার হচ্ছে একটা সিগন্যাল দিবে যে খোলার জন্য, তো খুলে যাবে। তো ওর ওর যে লিড মানে হচ্ছে ঢাকনাটা খুলে যাবে এবং নেমাটোসিসটা ডিসচার্জ হবে। এটা হচ্ছে মেইন ফাংশন। তো আমরা যদি একটু বাস্তব চিত্র দেখতে চাই তাহলে আমরা একটু ইউটিউবের সহায়তা নিতে হবে। এটা হচ্ছে ম্যাট্রোডিয়াম, একটা হচ্ছে আহ, একটা পর্বত, দেখতে পাচ্ছ?
জি স্যার। দেখো সিগন্যাল আসার পরে কিছু একটা সিগন্যাল পেয়েছে, তারপর তার সেলগুলো এরকম এই ইয়েগুলো বের হয়েছে, নেমাটোসিস্টটা বের হয়েছে। এবং দেখো খেয়াল করে দেখে, তোমরা যদি খেয়াল করে নেমাটোসিস্টের থেকে ও কিছু কিছু কি যেন সে সিক্রেট করছে, তোমরা খেয়াল করেছো কিনা? জি স্যার। টক্সিক এগুলো পদার্থ। টক্সিক পদার্থ সিক্রেট করে, বা প্যারালাইসিস করার জন্য, বা তোমার যন্ত্রণাদায়ক কিছু উপাদান সিক্রেট করে। এবং কত বেশি তাদের এই সেলটা থাকে। আমরা সবাই দেখতে পাচ্ছি। জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমরা এর মোটামুটি বিষয়টা জানলাম। একটু বাস্তব মানে যেটা দেখতে আসলে কেমন, এরকম একটা চিত্র এটা এখানে দেয়া আছে। এখানে যদি আমরা দেখি, এটা হচ্ছে যে লিড মানে ঢাকনাটা, তারপরে এখানে নেমাটোসিস্ট দেখা যাচ্ছে, এটা হচ্ছে পুরো ক্যাপসুল। আবার যে থ্রেড থাকে, এই যে থ্রেড মানে থ্রেড দিয়ে সেই সেলটা আটকানো থাকে। থ্রেড মানে হচ্ছে যে একটু সে সুতার মতো অংশ থাকে। এটার আঁকা ছবি হচ্ছে, এটা আঁকা ছবিতে দেখা যাচ্ছে এখানে নিউক্লিয়াস দেখা যায় সেলটাতে, তারপরে থ্রেড আছে, তারপর ক্যাপসুলটা দেখতে পাচ্ছি, নিডোসিল, এই যে নিডোসিলের ট্রিগারটা, এই নিডোসিলটা যখন তোমার সিগন্যাল দিবে বা ইয়ে করবে, কোনো কিছু সংস্পর্শে আসবে, তখন এই লিডটা খুলে যাবে। বুঝতে পারছি আমরা সবাই, লিডটা খুলে যাওয়ার পরে নেমাটোসিস্ট তোমার বের হয়ে আসবে। সবাই ক্লিয়ার? স্যার জি তাহলে স্টেনিং সেল কোনটাকে একটু আইডেন্টিফাই করতেন? বুঝিনি। স্যার স্টেনিং সেল যেটা, সেটা তাহলে কোনটাকে বুঝবো? এই যে এটা নেমাটোসিস্টটা স্টিংিং সেল, ঠিক আছে? আর পুরো আসলে সেলটা হচ্ছে পুরো জিনিসটা হচ্ছে পুরোটাকে আমরা ইয়ে বলে থাকি, এটাকে কি বলে, এটাকে নেমাটোসিস্ট বলতে পারি। কিন্তু নেমাটোসিস্টের আসলে মেইনলি আমরা আসলে ভিতরে ঢুকে, শরীরের ভিতরে কোন একটা প্রাণী, তাহলে বলতে হবে যে এই জিনিসটা শরীরে ঢুকে, স্টিংিং এটা হচ্ছে শরীরে ঢুকে কোন একটা শিকারের। বুঝতে পেরেছি? হ্যালো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো এখানে দুটো প্রাণীর সম্পর্কে একটু বলা আছে। একটা হচ্ছে পর্তুগিজ ম্যান অফ ওয়ার সাইসিলিয়ে, এটা হচ্ছে তোমার স্টিংিং, এটা জেলিফিশের মতো। এটা খুবই যন্ত্রণাদায়ক, যখন তোমার মানুষ এটা সংস্পর্শে আসে, তখন মানুষের শরীরে পোড়া যাওয়ার মতো, মানে পুড়ে যায় এরকম যন্ত্রণা হয়। কিন্তু তারপরেও মানুষ সাধারণত এটার কারণে মরে যায় না। কিন্তু যেই জেলিফিশটার কারণে মানুষ মারা যেতে পারে, সেটাকে বলা হয় বক্স জেলিফিশ। এই বক্স জেলিফিশটার কারণে মানুষ উইদিন মিনিটস এর মধ্যে সে মারা যেতে পারে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে সবচেয়ে বিষাক্ত জেলিফিশ। তারপর নিডারিয়ান্স এর মধ্যে আমরা টাইপস আমরা আগেই বলেছি, একটা হচ্ছে হাইড্রোজোয়ান্স, একটা হচ্ছে স্কিপোজোয়ান্স, আর একটা হচ্ছে অ্যান্থোজোয়ান্স। এই ধরনের নিডারিয়ান্স আমরা দেখতে পাই। তো এটার নিউট্রিশনটা, যদি আমরা নিউট্রিশন নিয়ে কথা বলি, নিডারিয়ান্সটা হচ্ছে ডাইজেস্ট করে সেন্ট্রাল ক্যাভিটি, যেটাকে আমরা গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি বলে, সেখানে ওরা ডাইজেস্ট করে। আমরা একটু আগে বলেছিলাম যে গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি থাকে ওদের। জি স্যার। হ্যাঁ, তো এই গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটির মধ্যেই ওরা ডাইজেস্ট করে। এবং গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি শুধু ডাইজেশনই না, ওরা গ্যাস্ট্রোভাস্কুলার ক্যাভিটি ওদের বিভিন্ন ম্যাটেরিয়ালসটাকে মুভমেন্ট করার জন্য কাজে দেয়। তারপর waste products and digested materials are forced back out through the mouth with after digestion। মানে হচ্ছে ওদের তো ওপেনিং একটাই, মাউথ। তো এই মাউথটার মধ্যেই যখন মানে সে খাবার ডাইজেস্ট হয়ে যায়, তখন সে ওয়েস্ট প্রোডাক্টটা আবার ওই মাউথ দিয়ে তারা আবার বের করে দেয়। তারপর many hydrogen anthogons are suspension feeders, feeding on plankton and organic material floating in the water।
মানে হাইড্রোজেনাস বা অ্যান্থোজেনাস গ্রুপের যারা আছে তারা সাসপেনশন ফিডার, মানে হচ্ছে কি তারা ওখানের মধ্যে যেসব আশেপাশে যেসব প্লাঙ্কটন বা যেসব অর্গানিক ম্যাটেরিয়াল ফ্লোটিং অবস্থায় থাকে তারা সেটাকে তারা নিয়ে নেয় ইয়ে হিসেবে, মানে তারা ফিল্টার ফিডার বা যেটাই বলি না কেন ওইভাবে তাদের নিয়ে নেয়। জেলিফিশ and box jellyfish are carnivorous, feeding mostly on fish and larger invertebrates. জেলিফিশ যারা আছে হাইড্রোজন অ্যান্থোজোয়ান্স মানে হচ্ছে যে আমরা হাইড্রা এবং কোরাল বলি বা সি অ্যানিমালস বলি, সি অ্যানিমাল এগুলো হচ্ছে হাইড্রোজোয়ান্স এবং অ্যান্থোজোয়ান্স গ্রুপের মধ্যে পড়ে, কিন্তু জেলিফিশ যেটা আছে এরা এরা আবার হচ্ছে যে উন্নত রকমের, এরা হচ্ছে যে কার্নিভোরাস, এরা ফিশ এবং লার্জার ইনভার্টিব্রেটস ওরা খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে। আমরা এটা হচ্ছে মোটামুটি আমরা মিডোরিয়ান সম্পর্কে একটু ধারণা নেওয়া। আমি তোমাদেরকে আগেই বলেছি যে এত বেশি পড়া যদি আমরা যদি শুধু নিডারেন্স নিয়ে যদি পড়তে যাই তাহলে এত বেশি পড়া যে আমাদের একটা চ্যাপ্টারেও শেষ হবে না। তো এই জন্য আমরা কিছু কিছু ইম্পর্টেন্ট বিষয়ে জেনে রাখলাম যাতে করে আমরা হ্যাঁ নিডারিয়ান্স এর মধ্যে কি কি প্রাণী আছে এবং তাদের আসলে গঠনটা কি রকম সেটা সম্পর্কে একটু ধারণা নিতে পারবো। বুঝাতে পেরেছি সবাইকে? জি স্যার। জি সবাই স্যার। ক্লিয়ার? জি স্যার। হ্যাঁ, এরপর হচ্ছে ট্যানোফোর্স। ট্যানোফোর্সটা হচ্ছে আমরা অনেক সময় জেলিফিশ হিসেবে জেলিফিশের মতোই মনে হয়, কিন্তু এরা আসলে ট্রু জেলিফিশ না। ট্যানোফোর্স কে বলা হয় কম্ব জেলি। এই কম্ব কথাটার অর্থ কি? কম্ব বাল চিরুনি। চিরুনি, এক্স্যাক্টলি। এই কম্ব কথাটার অর্থ হচ্ছে চিরুনি। কম্ব জেলিস আর রেডিয়াল অ্যানিমালস দ্যাট ক্লোজলি রিসেম্বল জেলিফিশ। এরা জেলিফিশের মতো কিন্তু এরা আসলে আসলে ট্রু জেলিফিশ না। Their transparent bodies make them difficult to see in the water and unlike jellyfish, jellies lack stinging cells, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট ডিফারেন্স তাদের মধ্যে। জেলিফিশের যেগুলো আছে জেলিস বা জেলিফিশ এদের স্টিংগিং সেলস নেই। বুঝছো সবাই? হ্যালো, আচ্ছা তাহলে তাহলে এদের এদের স্যার তাহলে তো এরা বিষাক্ত নয় আর কি। বিষাক্ত নয় এই কথাটা বলা যায় সেল নাই বিধায় যে সে বিষাক্ত নয় এই কথাটা আসলে সরাসরি বলা যায় না। সে অন্যভাবেও সব বিষ ছড়াতে পারে। যেমন ব্যাং, বিষাক্ত ব্যাঙের কথা জানো তোমরা? বিষাক্ত ব্যাং চিনো? ব্যাঙের মধ্যে কিন্তু অনেক ব্যাং আছে বিষাক্ত। তো বিষাক্ত ব্যাং কিন্তু স্টিংগিং সেল নাই, কিন্তু তারপরে সে বিষ ছড়ায়। যখন খালি হাতে আমরা ওই ব্যাংকটাকে ধরি বা স্পর্শ করি তখন আমাদের শরীরে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় স্কিনে, কারণ ওই সে বিষটা আমাদের স্কিনে ছড়িয়ে দেয় বা তার আশেপাশে ছড়িয়ে দেয়। বুঝতে পেরেছো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে। ট্যানোফোর্স অর কোমজেলিস, যেটা একটা ফাইলাম হচ্ছে ট্যানোফোরা, আর প্লাঙ্কটনিক nearly transparent marine animals. They are named for 8 rows of palm plates, যেটাকে বলা হয় টিনিস, the animals used for locomotion. তাদের 8টা সারিতে চিরুনির মতো কিছু প্লেট থাকে, আমরা একটু পরেই ছবিতে দেখবো সেটা। এবং এটাকে তারা লোকোমোশনের জন্য মানে তাদের চলাফেরার জন্য ব্যবহার করে। The complex are made of very large cilia and with the cilia beat the animal is able to move. cilia যখন বিট করে তখন অ্যানিমাল গুলো মুভ করতে পারে। Dinosaurs are weak swimmers and mostly found in surface water. সারফেস ওয়াটারে পাওয়া যায়। এটা হচ্ছে তোমার টেনোফুডস, এটাকে বলা হয় জেলি। এই যে তোমার এক একটা দেখো, এই যে এগুলো 8টা সারি থাকে চিরুনির মতো, তোমরা দেখতে পাচ্ছ? জি স্যার। জি স্যার। সবাই দেখছো? Digestion: Ctenophores are carnivorous, feeding on zooplankton, larval fish and fish eggs. মানে ওই যে জেলিফিশের মতোই এরাও কার্নিভোরাস। তো আমরা একটু যদি আরেকটা ভিডিওতে গিয়ে দেখি আসলে কি ঘটনা দেখাচ্ছে এখানে।
আমার ভিডিও কি দেখা যাচ্ছে? জি স্যার। এটা হচ্ছে ট্যানোফোর্স। আচ্ছা, এখানে বলো। শেষের দিকে কি হলো বুঝলাম না। আচ্ছা আমি বলছি, এখানে এখানে যে কথাগুলো ছিল, কথাগুলো কি বুঝছো? কথাগুলো ছিল। আচ্ছা, ট্যানোফোর্স এর সাথে জেলিফিশের একটা পার্থক্য, মেইন পার্থক্য এখানে একটা বলা হচ্ছে, খুবই সুন্দর করে প্রেজেন্টেশন করে দেখানো হচ্ছিল। এটা হচ্ছে ট্যানোফোর্স এর হচ্ছে যে মানে খাবার খায় একটা ওপেনিং দিয়ে, আবার যখন খাবারটা তোমার এক্সক্রিট করে, যেটা মানে ওয়েস্টেজটা, সেটাকে এটা হচ্ছে আরেকটা ওপেনিং দিয়ে। আর কিন্তু জেলিফিশের ক্ষেত্রে আমরা একটু আগে বলেছি যে মাউথের মধ্যেই, তার মাউথ দিয়ে আবার তাদের খাবারটাকে যে ওয়েস্টটা সেটাকে এক্সক্রিট করে ফেলে। তো ঘটনা যেটা সেটা হচ্ছে ইন্টারেস্টিং একটা বিষয় তারা ওখানে বলেছে যে জেলিফিশের ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে যে একটা ওপেনিং দিয়ে ওরা খাবার খায় এবং খাবারটা ওয়েস্টেজটা বের করে, আর এটার ক্ষেত্রে দুটো ওপেনিং থাকে। তো এই কারণে ওরা শেষ পর্যন্ত একটা কথা বললো যে কমন অ্যানসেস্টার কাদের সাথে, ট্যানোফোর্স এর কমন অ্যানসেস্টার কাদের সাথে থাকে বেশি, কমন কাদের স্যার সাথে হিউম্যানের এক্স্যাক্টলি বলা হচ্ছে যে সায়েন্সের ক্ষেত্রে বা এভলিউশনের ক্ষেত্রে ট্যানোফোর্স হচ্ছে কাছাকাছি, কারণ তাদের দুটো ওপেনিংস থাকে। বিষয়টা ক্লিয়ার? হ্যালো? জি জি স্যার। স্যার। হ্যাঁ। আচ্ছা, এই ভিডিওতে মিউজিক, কালারফুল, মানে বিভিন্ন ধরনের কালার দিল। হ্যাঁ বায়োলুমিনেসেন্ট ওদের আছে। কালারফুল বলতে ওরা কালারফুল না, ওরা শরীরের মধ্যে সিম্বায়োসিস আকারে কিছু ব্যাকটেরিয়া থাকে, যে ব্যাকটেরিয়া গুলো বায়োলুমিনেসেন্ট ব্যাকটেরিয়া। তো সেই ব্যাকটেরিয়া গুলো ওদের এই রকম কালারফুল হওয়ার জন্য দায়ী। আবার অনেক সময় দেখা যায় নিজেদের মধ্যে পিগমেন্টেড থাকে, কিন্তু ওইটা খুবই কম। বুঝতে পারছো আমার কথা? জি স্যার। স্যার। আচ্ছা, এই ভিডিওটার মধ্যে একটা মিউজিক বাজছিল, তোমরা কি শুনেছো মিউজিকটা? না না স্যার। স্যার। না স্যার। তার মানে আমি মিউজিক থাকলে শোনা যায় না। তাহলে তো এত ভালো লাগেনি তোমাদের ভিডিওটা কিন্তু মিউজিক খুব সুন্দর ছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দুটো গ্রুপের প্রাণী সম্পর্কে একটু জানলাম, একটা হচ্ছে নিডারিয়ান্স আর একটা হচ্ছে ট্যানোফোরা। ঠিক আছে, জি স্যার। এবার স্যার আসি। আমরা একটা জিনিস জানতাম, ইন্টারমিডিয়েটে পড়ছি হাইডা একটি অমর প্রাণী, তো এই প্রজাতির নিডারিয়ার মাঝে অন্য প্রজাতি কি এরকম কোনো আছে নাকি শুধু হাইডাই এরকম? হাইড্রাতে বেশি মেইনলি দেখা যায়, তোমার হচ্ছে হাইড্রা খুবই ছোট। তোমরা জানোই হাইড্রা অনেক ছোট, কিন্তু খালি চোখে খুব মানে খুব খুব খেয়াল না করলে খালি চোখে দেখা যায় না হাইড্রাকে। হাইড্রার ক্ষেত্রে যেটা হয়, হাইড্রাকে যখন কেটে ফেলা হয় কাটবা, তখন তখন হাইড্রার ওই জায়গা থেকে আরেকটা হাইড্রা তৈরি হবে। মানে গাছকে যখন তোমরা যেমন ফ্রেগমেন্টেশন করো, বা গাছের যখন কিছু পাতাবাহার গাছ আছে না, পাতাবাহার গাছ চিনো? পাতাবাহার জি মানে স্যার। পাতা, স্যার। তাকে স্যার তুমি পাতা পাতা লাগালে নিয়ে আবার যখন বাহার হয়। আবার আবার হয়, তো ঠিক তেমনি হাইড্রার ক্ষেত্রেও সেম, কেটে ফেললে হাইড্রা দেখা যায় যে ওইটা কাটা থেকে আরেকটা পূর্ণাঙ্গ হাইড্রা তৈরি হয়। তো এই জন্য জি হাইড্রা স্যার, সাধারণত ওখানে ইন্টারস্টিশিয়াল কোষ থাকে, সেটা অন্য হ্যাঁ কোষে রূপান্তরিত হয়ে যায়। রূপান্তরিত হয়। মানে অনেক জটিল বিষয়, আর এই কারণে আমি বলেছি না, আমি হাইড্রার এখানে ইয়েতে মানে ডেসক্রিপশনে যাইনি,
আমাদের মেরিন বায়োলজির উদ্দেশ্য হচ্ছে তোমাদের যে অর্গানিজমস গুলো আছে কম বেশি সেই অর্গানিজমগুলোর সাথে একটু পরিচিত হয়ে নেওয়া। তো এখানে প্রতিটা পর্বেরই কিছু রিপ্রেজেন্টেটিভ প্রাণী আছে, যেমন হাইড্রা, এখানে জেলিফিশ, এগুলো নিডারিয়ান্স পর্বের মধ্যে আছে। তো এগুলোর যদি আমি লাইফ স্টাইল দেখাতে চাই, যে বললাম আমার একটা চ্যাপ্টারও শেষ হবে না। তো এই জন্যই আমরা ইন্টারে যেগুলো পড়ছি মোটামুটি সেগুলোও এখানে কাজে দিচ্ছে, যে হ্যাঁ আমরা জানি হাইড্রার ক্ষেত্রে হাইড্রাকে মারা যায় না কখনোই সহজে, এই জন্য হাইড্রাকে অমর প্রাণী হিসেবে ধরে নেওয়া হয়। আর হাইড্রার ইন্টারেস্টিং বিষয় হচ্ছে হাইড্রার জীবনী শক্তি নিয়ে রিসার্চ আগে থেকেই চলতেছে, এখনো চলছে, যে কোত্থেকে তারা এত জীবনী শক্তি আছে যে তাদেরকে এরকম একটা এনিম্যাল মেরে যে কোনো একটা অংশ কেটে নিলেই সেখান থেকে আরেকটা হচ্ছে। স্যার বুঝতে পারছেন? স্যার স্যার তাপ বা রেডিয়েশনে কি মারা যায় না স্যার? কিসের? হিট বা রেডিয়েশনে হাইড্রা কি মারা যায় না স্যার? হিট বা হ্যাঁ রেডিয়েশন? হ্যাঁ হ্যাঁ, হিট বা রেডিয়েশনে মারা যাবে, কিন্তু ন্যাচারালি কিন্তু যেই হিট থাকে সেই হিট হাইড্রাকে মারতে পারে না। এই জন্যই আমরা হাইড্রাকে অমর বলি। যেমন ধরো মানুষের ক্ষেত্রে মানুষ কিন্তু কোনো রোগ শোক না হলেও ন্যাচারালি বার্ধক্যজনিত কারণে মানুষ মারা যেতে পারে, তাই না? জি স্যার। কিন্তু হাইড্রা বা যে এরকম কিছু প্রাণী আছে যেগুলো তোমার খুব এক্সট্রিম কস্ট ছাড়া এদেরকে মারা যায় না। ঠিক আছে, বুঝতে পেরেছি। জি স্যার। তোমাদেরকে আরেকটা ইন্টারেস্টিং জিনিস বলি, সেটা হচ্ছে এনিমালরা যারা আছে এবং মানুষদের মধ্যে দুইটা একটা খুব সূক্ষ্ম এবং খুবই ইম্পর্টেন্ট একটা পার্থক্য আছে। আমার মানুষরাই শুধুমাত্র জানি যে আমরা একদিন মারা যাব, কিন্তু এনিম্যালরা কিন্তু জানে না যে তারা একদিন মারা যাবে। আমার কথাটা কি বুঝতে পারছো কিনা, নাকি তোমরা কেউ বুঝো না? জি স্যার। অ্যানিমালরা তোমার আজকে হচ্ছে জানলাম। জানে যে তাকে শিকাররা ধরলে সে মারা যাবে, তাকে সে পাহাড় থেকে পড়লে সে মারা যাবে, কিন্তু সে জানে না যে সে একদিন এমনিতেই মারা যাবে। দুটো কথা বুঝতে পারছো? আমরা মানুষরা কিন্তু জানি যে আমরা এমনি এমনি একদিন মারা যাবো, মানে 100% আমরা মারা যাবো এমনি এমনি। কিন্তু অ্যানিমালরা কখনোই এই জিনিসটা জানে না যে তাকে শিকাররা ছাড়া সে কোন একটা সময় সে এমনি বার্ধক্যজনিত কারণে সে মারা যাবে। এটা প্রাণীরা কিন্তু জানে না। এই প্রাণীদেরকে ওই জ্ঞানটা দেওয়া হয়নি। এটা কিন্তু অনেক বড় একটা জ্ঞান যেটা মানুষদের মধ্যে আছে। বুঝতে পারছো আমার কথা সবাই? জি স্যার। জি স্যার স্যার। হ্যাঁ, স্যার আমার না নেট প্রবলেমের জন্য আমি না মাঝে শুনতে পাইনি স্যার। টিনোফোরা জেলিফিশ কি স্যার আলাদা? মানে টিনোফোরা কি নিডারিয়া না স্যার? এটা আমি বুঝিনি স্যার। টেনোফোরা তো নিটারিয়া না। টেনোফোরা একটা পর্ব, আলাদা পর্ব। টেনোফোরাটা হচ্ছে এখানে আমরা একটা পার্থক্য বলে দিয়েছি অলরেডি, যে এটার মধ্যে এই নিডারিয়ান্সদের যে এরকম স্টিঙ্গিং সেলস আছে, টেনোফোরাতে সেই স্টিঙ্গিং সেলস নেই। এই জন্য এটাকে আলাদা পর্বে ভাগ করা হয়েছে এবং সেই আলাদা পর্বটার নাম হচ্ছে টেনোফোরা, এবং এই প্রাণীগুলোকে একসাথে বলা হয় টেনোফোর্স। ঠিক আছে, বুঝছো জি এবার? স্যার। জি স্যার। হ্যাঁ, স্টিঙ্গিং সেলস নাই বিধায় এটাকে আমরা নাইনিডারিয়া বলবো না, বুঝছো? স্যার অন্যান্য বৈশিষ্ট্য কি মিল থাকবে মোটামুটি না স্যার? না না, অন্য বৈশিষ্ট্য তো মিল নাই, অনেক অমিল আছে। যেমন আমরা ওই ভিডিওতে একটা অমিল দেখলাম, সেই অমিলটা হচ্ছে তাদের ওপেনিংস হচ্ছে দুটো, একটা মাউথ ওপেনিংস, জি একটা স্যার হচ্ছে দেখেছি স্যার এটা। হ্যাঁ 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 এতটুকু দেখেছি স্যার। হ্যাঁ। তো এটাও একটা পার্থক্য। মোট কথা ওকে স্যার। হচ্ছে মানে একটা পর্ব হিসেবে ভাগ করার জন্য, আলাদা আলাদা একটা পর্বে ভাগ করার জন্য তার যথেষ্ট পরিমাণে তার বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যের পার্থক্য আছে। ঠিক আছে, ওকে স্যার। ওকে ঠিক আছে। এবার আমরা আসি ফ্ল্যাটওয়ার্মস। ফ্ল্যাটওয়ার্মস হচ্ছে যারা ফ্ল্যাট। ফ্ল্যাট মানে কি? ফ্ল্যাট মানে কি? স্যার স্যার চ্যাপ্টার। চ্যাপ্টা। ট্যাবটা এখন তো ফ্ল্যাট কথাটা খুবই পপুলার, যেমন ফ্ল্যাট টিভি, ফ্ল্যাট কম্পিউটার, ফ্ল্যাট মনিটর। তো সেই ফ্ল্যাট, তো ফ্ল্যাট আর্মস মানে হচ্ছে কি? আর্মস মানে কি?
স্যার ক্রিমি। অবশ্যই ক্রিমি। আর কি হতে পারে? স্যার পোকা, মানে স্যার কিট। পোকা না। স্যার কিট হবে, সরি পোকা না, কিট। হুম, ঠিক আছে। আচ্ছা, flatworms have flattened bodies and exhibit bilateral symmetry with a definite head and posterior end. মানে ফ্ল্যাটওয়ার্মসটা হচ্ছে আমরা খুব সহজ যদি বলি, ফ্ল্যাটেন্স বডি এবং বাইলেটারালি সিমেট্রিক্যাল, মানে আমাদের মতো। তাদেরকে একটা ভাগে ভাগ করা যাবে, যে একটা ভাগে ভাগ করলে দুই ভাগ হবে, সেই দুটো ভাগের মধ্যে সেম সংখ্যক অর্গান, সেম সংখ্যক জিনিস থাকবে। তো এটা হচ্ছে বাইলেটারাল সিমেট্রি থাকবে এবং তাদের একটা ডেফিনিট হেড এবং পোস্টেরিয়র এন্ড থাকবে, মানে তাদেরকে মাথাটা আলাদা করে বোঝা যাবে এবং পেছনের অংশটাকে আলাদা করে বোঝা যাবে। Some platforms, such as Tivillarian platforms plus Tivillaria, are free living organisms, কিন্তু আর কিছু আছে ফ্লুক্স, এগুলো হচ্ছে প্যারাসাইট। বুঝতে পারছো? কিছু প্ল্যাটফর্মস আছে ফ্রি লিভিং, যেমন এগুলোর ক্লাস হচ্ছে টিভিলারিয়া। আবার কিছু কিছু প্ল্যাটফর্মস আছে জোক, মানে হচ্ছে এরা হচ্ছে প্যারাসাইট এবং এদের ক্লাস হচ্ছে ট্রেমাটোডা এবং প্ল্যাটফর্মস, যেটা হচ্ছে সেস্টোডা। বুঝতে পেরেছি আমরা সবাই? স্যার ফ্লুকটা কি বুঝিনি স্যার। ফ্লুক হচ্ছে জোক, চোক টোক, এগুলোকে ফ্লুক বলা হয়। যোগ চিনো তো তুমি? জি স্যার, রক্ত খায়। হ্যাঁ, পরজীবী যোগ, এদেরকে ফ্লুক টাইপের বলা হয়। এরা হচ্ছে পরজীবী আকারে থাকে। এটা ডাইজেশন। দ্য মোস্ট টিভিউলারিয়ান্স আর কার্নিভোরাস। এটা হচ্ছে একটা টিভিউলারিয়া, এরা হচ্ছে একটা টিভিউলারিয়া। এরা হচ্ছে কার্নিভোরাস, feeding on small invertebrates that they locate with chemical detecting organs called chemoreceptors. মানে ওদের একটা কেমোরিসেপ্টরস থাকবে, যে কেমোরিসেপ্টরস এর মাধ্যমে ওরা তাদের শিকারটাকে বুঝতে পারে এবং তারা শিকারটাকে গ্রহণ করে। ওদের খাবারের তালিকায় স্মল ক্রাস্টাসিয়ান্স, স্নেইলস এবং এনলিডস ওয়ার্মস থাকে। আচ্ছা, নেমাটোডা, এনলিডা, পার্থক্য মনে আছে? হ্যালো, জি স্যার। তো নেমাটোসিস্ট থেকে বলো। একটা। স্যার নেমাটোডা পুরাটা নলাকার স্যার, আর বুঝিনি। যেটা অ্যানিলিডা সেটা হুম, স্যার রিং এর হুম। মতো অনেকগুলো অংশ স্যার থাকে। অ্যানিলিডা হচ্ছে আংটির মতো, আর এক্স্যাক্টলি, খুবই সুন্দর আনসার। অ্যানিলিডার ক্ষেত্রে হচ্ছে আমাদের যেমন কেঁচো, কেঁচোটা কি নেমাটোডা না অ্যানিলিডা? স্যার অ্যানিলিডা। অ্যানিলিডা। হ্যাঁ, স্যার exactly. অ্যানিলিডা। তো তোমরা তাহলে কেঁচো জাতীয় যে ওয়ার্মস গুলো আছে, এগুলো হচ্ছে এদের খাবার। আমি জাস্ট তোমাদেরকে একটু মানে ব্রেইনস্টর্মিং করছি যে তোমরা আগের বিষয়গুলো মনে আছে কিনা। They can also feed on detritus or the bodies of dead animals that sink to the bottom. যারা বটমে থাকে, ডুবে যায়, ডেড অ্যানিমালস এর অংশ, তারা সেটাকে খায়। এটা হচ্ছে কি বলে এটাকে, টিভিলারিয়ার একটা ছবি। তোমরা যদি, আমি এখানে সবগুলো ভিডিও তো দেখানো সম্ভব না, সময় যদি বেশি না থাকে, সময় থাকে না বিধায়, তোমার টিভিউলারিয়া বলো বা তোমার এই যে যতগুলো অর্গানিজম সম্পর্কে আমি কথা বলেছি, তোমরা একটু কষ্ট করে হলেও এটাকে সার্চ দিয়ে, তোমরা ইউটিউবে বলো বা গুগলে সার্চ দিয়ে তোমরা একটু দেখে নিবা। খুবই ইন্টারেস্টিং কিন্তু এই বিষয়গুলো। তো তোমরা একটু দেখে নিয়ে তোমরা যখন ভিডিও দেখবে, তখন তোমাদের কাছে মনে হবে যে অ্যানিমাল গুলো আসলে কতটা সুন্দর। আচ্ছা, এবার হচ্ছে রিবন ওয়ার্মস। রিবন কথাটার অর্থ কি? রিবন সুতা। ফিতা। হ্যাঁ, ঠিক আছে। তো এটা হচ্ছে রিবন ওয়ার্মস, এদের ফাইলাম হচ্ছে নেমার্শিয়া। দেখো, আগেরটা ফ্ল্যাটওয়ার্মস এর ফাইলাম হচ্ছে প্লাটিহেলমিনথেস। প্লাটিহেলমিনথেস এর মধ্যে আর কি কি আছে যদি একটু তোমরা বলতে পারো দেখি। স্যার ফিতা ক্রিমি আছে। স্যার যকৃত কৃমি আছে। আর কি আছে? অক্টোপাস, স্কুইড কোন জায়গায় পড়ে? স্যার মলাস। অক্টোপাস সম্ভবত প্লাটিহেলমিনথেস নাকি, আমি শিওর না। না আমি স্যার ভুলে গেছি। মলাস। মলাসকে। আচ্ছা, মলাস্কার মধ্যে অক্টোপাস স্কুইড দুইটাই পড়ে? জি স্যার। জি স্যার। আচ্ছা,
ঠিক আছে, তাহলে এখন আমরা তাহলে যেটা পড়াচ্ছিলাম সেখানে যাই। রিবনওয়ার্মস এর ক্ষেত্রে রিবনওয়ার্মস এর ফাইলাম হচ্ছে নিমার্সিয়া, আর নেমড বিকজ অফ দেয়ার রিবন লাইক বডিস, মানে তাদের সুতার মতো যে বডি ফর্ম থাকে এই জন্য ওদেরকে রিবনওয়ার্মস বলা হয় থাকে। মোস্ট আর ব্যান্থিক, বাট সাম ডিপ ওয়াটার স্পিসিস আর প্যালাজিক। ব্যান্থিক হচ্ছে রিবনওয়ার্ম সাধারণত ব্যান্থিক হিসেবেই দেখা যায়, কিন্তু কিছু কিছু স্পিসিস আছে যারা প্যালাজিক, মানে আমাদের সমুদ্রের রিজিয়ন আছে। আচ্ছা, ব্যান্থিক রিজিয়ন আছে, প্যালাজিক রিজিয়ন আছে। তো প্যালাজিক রিজিয়নটা হচ্ছে সাধারণত ওই রিজিয়নটাকে বোঝায় যে রিজিয়নটাতে সূর্যালোক যায়, সমুদ্রের সারফেসের রিজিয়নটা। বুঝতে পারছো আমার কথা? জি স্যার। Okay. At some locations, ribonorms are conspicuous at low tide, at the crawl across barnacle and mussel beds. আচ্ছা, এখানে বলা হচ্ছে যে এদেরকে লো টাইডের সময় যখন ভাটা থাকে তখন এদেরকে দেখা যায় বার্নাকল এবং মুসেল বেডস। এরা 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 হচ্ছে মুসেল, এরা হচ্ছে সবাই হচ্ছে মলাস্ক পর্বের। এদের যে শরীর আছে না, এই শরীরের মধ্যে এদেরকে আটকানো দেখা যায় রিবোনর্মসকে। বুঝতে পারছো? হ্যালো? জি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে মলাস্কের যে বডিটা আছে সেখানে এরা এরা একটা জিনিস মনে রাখবে, এই ওয়ার্মস যেগুলোকে বলা হচ্ছে ওয়ার্মস মেইনলি বলা হয় কারণ হচ্ছে এরা মেইনলি কিছুটা পরজীবী টাইপের হয়, ঠিক জি আছে? স্যার, প্যারাসাইট। হ্যাঁ, পরজীবী হয়, তো এই জন্য ওরা পরজীবী যেহেতু সেহেতু ওরা বিভিন্ন প্রাণীর দেহেতে আটকে থাকে জোঁকের মতো। স্যার হুম, স্যার 10টা আমাদের ক্লাস আছে। আমার ক্লাস কটায় ছিল? স্যার আপনার তো হচ্ছে 9টায় ক্লাস, আর মঙ্গলবারে হচ্ছে আপনার 10টায় ক্লাস, সেদিন 9টায় ফাঁকা আপনার। ও আচ্ছা, আমার আজকে নটায় ছিল ক্লাস জি স্যার, এমনিতেই। 9টায় ছিল আজকে। জি স্যার। ও আচ্ছা, তাহলে আজকে তাহলে ভুল হয়েছে। তাহলে ঠিক আছে, তাহলে আমি আজকে বিদায় নিচ্ছি। আমার ক্লাস নেক্সট ডে শুরু হবে, আমি নেক্সট ডে তোমাদেরকে ওপেন বুক এক্সামের বিষয়টা নিয়ে কথা বলবো, ঠিক আছে? ওকে স্যার। স্যার ওকে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।